এবারে শুনবেন হাতের কাছে ভরা কলস। বনশ্রীর শোয়ার ঘরের সাথে লাগোয়া ঝুল বারান্দা। সেখান থেকে নিচে ও কিছু দূর তাকালে শহুরে হ্রদের জল দেখা যায়। জলের দিকে তাকিয়ে একসময় সে প্রহরের পর প্রহর পার করে দিয়েছে। একসময় তা দেখতে তার কাছে স্বর্গীয় উদ্যানের মতো মনে হতো। এখন তা একটি কূপের মতো লাগছে। চন্দ্রালোকে যে পদ্মগুলো একসময় জলজল চোখে তার দিকে তাকিয়ে থাকত, সেগুলোই এখন জলবিছুটির মতো হুল খাড়া করে তাকে খাবলে ধরবে বলে মনে হচ্ছে। সে বারান্দায় এসে বসলেই গোলাপি বেগুনি ফুলগুলো চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে তার পানে চাইত। চাঁদ উঠলেই ওরা চাপা সোনা রঙের আভা গায়ে পড়ত। তারই ফাঁকে ফাঁকে মাছগুলো সন্ধ্যা নিদ্রা ছেড়ে কোমর দুলিয়ে ডুব সাঁতার দিত। তারা জলের গভীরে যাত্রা করলেই পাতা ও ফুলের চারপাশে তরুণাভ ঢেউয়ের বৃত্তরাশি তৈরি হয়ে চন্দ্রালোকে যাত্রা শুরু করত। পদ্মফুলের চোখ আছে কিনা সে জানত না। সেই চোখ ছলছল করে কিনা তাও সে জানত না। পদ্মফুল চাঁদের দিকে চেয়ে থাকে কিনা সে জানত না। তার নিচে মাছ সন্ধ্যা নিদ্রা যায় কিনা সে জানত না। সেখানে কোনো বিছুটি আছে কিনা সে জানত না। সেই বিছুটি হোল ফোটাতে পারে কিনা তাও সে জানত না। পদ্মপাতার হুল হয় কিনা তাও সে জানত না। এ দৃশ্যগুলো বনশ্রীর মনে ভাসত, কল্পনায় উদয় হতো। এমন অনেক উদ্ভাসিত সন্ধ্যা সে পার করেছে এই অল্প কয়েক বছরের ভালোবাসাবাসী জীবনে। শুধু জানত তার জীবন অনেক সুন্দর, ঠিক যেমনটি সে চেয়েছিল। প্রান্তিক বনশ্রীকে এমনই ভালোবেসেছিল যে জীবনের সুখগুলো সুখের চেয়েও বেশি মনে হতো। প্রান্তিক বেঁচে থাকতে কোনো দুঃখের কথা সে মনে করতে পারে না। জাগতিক কিছু না পাওয়া রয়ে গেলেও তা বনশ্রী অনুভব করেনি। তবে কোথা থেকে যেন একটি আচমকা বাতাস এসে তার সুখগুলো উড়িয়ে নিয়ে গিয়ে আকাশের কোনো এক প্রান্তে আছড়ে ফেলেছে। নীলাকাশ এখন তার কাছে শুধুই কালো চাদরে ঢাকা এক অপ্রিয় প্রান্তর। সেদিকে এখন আর সে তাকাতে চায় না। ঝুল বারান্দার নিচে হ্রদের জল তার কাছে এখন মৃত্যুকূপ। না, কেন প্রান্তিকের স্মৃতিতে আবারও ভাসছে সে? চায় না সে, চায় না। স্মৃতিগুলো স্বাভাবিক নয়। প্রান্তিক বেঁচে থাকতেও তাদের জীবন স্বাভাবিক ছিল বলে তার কাছে এখন মনে হয় না। সে চলে যাওয়ার পরও তা আরও অস্বাভাবিক মনে হচ্ছে। একজন মানুষের জীবনে এমন সুখ স্বাভাবিক হতেই পারে না। এই সভ্যতার কাছে আগে কখনো ঠাওর হয়নি। তবে কি তাদের সুখে ফাঁক ছিল, গলদ ছিল? খুব বেশি সত্য আসলে যেমন সত্য নয়, বেশি সুখও তেমনি সুখ নয়। আবারও ভাবছে সে প্রান্তিকের কথা। আজ চন্দনের সাথে দেখা হওয়ার কথা ছিল। অমোঘ অভিলাষ থাকা সত্ত্বেও বনশ্রী দেখা করতে যায়নি। সাধের সাথে যুদ্ধ করেছে। ভেবেছিল চন্দন শহরান্তের এক রেস্তোরাঁয় এসে দেখা করার কথা বলবে। বনশ্রী তার সাথে লুকিয়েই দেখা করতে চায়। তবে চন্দনের ভাবনা ছিল একেবারে অন্যরকম। সে চাইল তাদের দেখা হবে শহরের প্রাণকেন্দ্রে, যেখানে শহরের আকাশ থেকে মাটি বরাবর একটি লম্ব আঁকলে সেটি যেখানে প্রবেশ করে ঠিক সেখানে। সেখান থেকে ওপরে গেলে ঘন মেঘের রাজ্য। রাজি হয়নি বনশ্রী। কিছুদিন চন্দনকে বোঝাবার প্রয়োজন ছিল। চন্দনের বাড়ানো হাতের মতো এমন অনেক দেখেছে সে। সবার ধারণা হয়েছিল হাত বাড়ালেই বনশ্রী সম্মতি দেবে। সেসব হাতগুলোতে বিশ্বাস ছিল না, মানত ছিল না। স্বামীহীন একটি মেয়ের দিকে হাতগুলো যে এমনি এমনি উঠে আসে সে তা জানে। কোথা থেকে যেন ওই হাতগুলো সামলানোর জ্ঞান তার হয়েছিল। কেমন করে হয়েছিল সে জানে না। চন্দনকে অন্যরকম মনে হয়েছে। তার কোনো তাড়া নেই। বটের ছায়ার মতো, তবে সাঁড়াশির মতো নয়। চন্দন আপিস শেষে বাড়ি পৌঁছে দেওয়ার ভানও করেনি। অন্যদের সেই ভণিতা সে নীরবে দেখেছে। সব নাটকের পর্দা পড়লে চন্দন বনশ্রীকে বলেছে সে তাকে আরও জানতে চায়। এ কথা আর কেউ তাকে বলেনি। সবাই তাকে মুক্ত করতে চেয়েছে, চন্দন চায়নি। তার বন্দিত্বে সেও বন্দী হতে চেয়েছে। এমন মানুষের উৎসাহে জবনিকা টানতে বনশ্রী পারেনি। আত্মবিশ্বাসী এক নিশ্চিত আশ্রয়স্থল বুঝে সে নিজের হাত তার হাতের মাঝে গুঁজে দিয়ে দেখেছে সেই হাত নিতান্তই হাত নয়, পুরো মানুষ দিয়ে তাকে জাপটে তোলার ইচ্ছা। চন্দনের সাথে দেখা হয়েছে মাস 6 হয়। বনশ্রীর আপিসের সহকর্মী। বেশ কয়েক মাসের চেনাশোনা। প্রান্তিক চলে যাওয়ার প্রায় 2 বছর পেরিয়ে গেছে। তার চিন্তায়
মগ্ন থেকেছে বনশ্রী। মৃত স্বামীর জন্য মগ্নতা তাকে সুখ দিয়েছে, কষ্টও দিয়েছে। তবে মগ্নতা কষ্টকে ঢেকে দিয়েছে। একা হয়েও হয়নি সে, সবাই তাকে মর্মবাণী শুনিয়েছে। বলেছেন সে যেন প্রান্তিক চলে যাওয়ার কষ্ট ধীরে ধীরে মন থেকে মুছে ফেলে। প্রান্তিকের বাবা মা, ভাই বোন তাদের সন্তান ও ভাইয়ের জন্য কেঁদেছেন। তার কান্না থামাতে কেউ আসেননি, পারেওনি। চন্দন শুধু তার দিকে হাত বাড়ায়নি, কাঁধ হেলিয়ে দিয়েছে। তার কাঁধে মাথা রাখতে দিতে চেয়েছে। শক্ত করে ধরে মেঘের রাজ্যে নিয়ে গিয়ে সব ভুলিয়ে দিতে চেয়েছে। প্রথমে বিশ্বাসই হয়নি। একবার এক রেস্তোরাঁয় বাটি থেকে স্যুপ বাড়তে গিয়ে চন্দনের আঙুল তার আঙুল ছুঁয়ে গিয়েছিল। বিদ্যুতের চমক লেগেছিল সারা শরীরে, মনে। এ যেন নতুন এক নগ্নতা, নতুন এক মগ্নতা কাঁপিয়ে দিয়েছিল, নগ্ন করে দিয়েছিল। এমন এক নগ্নতা যার জন্যে ভালো লাগা আছে, ভালোবাসা আছে। মনে মনে সেই নগ্নতা চূর্ণ মনে মেখে নতুন করে স্বপ্ন ওড়ানোর স্বাদ জেগেছিল বনশ্রীর। স্বপ্নকে কি ইচ্ছে করে জোর করে ঠেকে রাখা যায়, থামিয়ে দেয়া যায়? নাকি স্বপ্নগুলো এমনি এমনি থেমে যায়, আবার জেগে ওঠে? প্রান্তিককে আবারও মনে পড়ে। মৃত স্বামী একটি কন্যা সন্তান বন্ধক রেখে গেছে। রুমকি তাদের সন্তান, 9 বছরে পড়েছে। মাঝে মাঝে মনে হয় চলেই যদি যাবে তবে এই ভ্রূণ উপহার দেওয়ার কি প্রয়োজন ছিল? মেয়েটির কি হবে? তবে রুমকি তো এখন সেই ভ্রূণ নিয়েই। 9 বছরের সে শিশু থেকে কন্যা হওয়ার যাবতীয় সামাজিক সংস্কার সে শিখে ফেলেছে। বনশ্রী শুনেছে কন্যারা নাকি বাবা নেওটা হয়। সে নিজে বাবা নেওটা ছিল কিনা তার মনে নেই, সুযোগই হয়নি। বাবাকে বাবা বলে জানতেই পারেনি। তাকে সে চোখেই দেখেনি। ছবি দেখেছে, গল্প শুনেছে। মা বলতেন বাবা নাকি যুদ্ধ করতে করতে 10টি গুলি তার শরীরে বেঁধার পরও নিজে তার বন্দুকের শেষ গুলি ছুঁড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। স্বাধীন দেশের সমাজে বড় হয়েছে বনশ্রী, বাবাহীন আবহাওয়ায়। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ার তার কোনো স্মৃতি নেই। বাবার কথা আজ তার খুব একটা মনে হয় না, মনে হয় মায়ের কথা। মা এতকাল স্বামীহীন পরিবেশে নিজেকে সামলালেন কেমন করে? তার জীবনে কি কোনো চন্দন আসেনি? কেউ কি তার আঙুল ছুঁয়ে দেয়নি? নাকি যোদ্ধার বিধবা বলে রাষ্ট্রই তার কাছে কাউকে আসতে দেয়নি? যোদ্ধার স্ত্রী হিসেবে মা অনেক সম্মান পেয়েছেন। স্বাধীন তার পার্বণ এলে সংবাদকর্মীরা বাড়িতে এসে তার সাক্ষাৎকার প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ এসেছে। নামি দাবি মানুষের কুর্নিশ দেখেছেন। ফুলের মালা পরা ছবি ছাপা হয়েছে। তারপরই আবার ফিরে এসেছেন নিজের জীবনের ঘানি টানতে। মা সব বুঝতেন। তিনি জানতেন তিনি গণমাধ্যমের পণ্যে পরিণত হয়েছিলেন। তাকে দেখাতে পারলেই মানুষ খবরের কাগজ পড়বে, টেলিভিশন দেখবে। তিনি বুঝতেন, আড়ম্বর মেনে নিতেন। তার সম্মান তো তার স্বামীরই সম্মান। দেখে ভালো লাগত যে সবাই তার যোদ্ধা স্বামীকে মনে রেখেছেন। এমন মায়ের মেয়ে হয়ে বনশ্রী ওসব মেনে নিলেই পারে। মৃত প্রান্তিকের ছবি বুকে টাঙিয়ে সারা জীবনটা কাটিয়ে দিলেই হয়। সুখ তো পেয়েছ বনশ্রী। জীবনভর কি সবাই সুখে থাকে? শান্ত নদীতে ঝড় উঠলে নৌকো দুলতেই পারে। খুব অল্প দিনেই তুমি বেশি সুখ পেয়ে গেছ। নৌকা যে দুলতে পারে সেজন্য তুমি তৈরি ছিলে না। বিপদের কথা তুমি একেবারেই ভাবনি। চিন্তা করো না, বিপদে বসবাস করা অভ্যাস হয়ে যাবে। অশান্ত সাগরও একটু পরে আবারও শান্ত হয়। ঈশ্বর মানুষের কাছে বিপদ পাঠিয়ে পরীক্ষা করেন। উত্তীর্ণ হলেই তিনি আবার সুখ পাঠান। তোমাকে ভবিষ্যৎ সুখের জন্য দুঃখকে বুকে জড়িয়ে রেখে কিছুক্ষণ কাটাতে হবে। চন্দনের সাথে তেমন একটা বাইরে কোথাও সে যায় না, সম্ভব নয়। সমাজ দেখে ফেলবে। সমাজের চাউনি ভীষণ নষ্ট চাউনি। নষ্ট সেই দৃষ্টিতে দেখে ফেললে হাজারো কৈফিয়ত দিয়েও পুলসেরাত পার হতে পারবে না। সামাজিক মৃত্যু হবে তার অবধারিত মৃত্যু। হয়তো সেও রাস্তাঘাটে পড়ে থাকতে পারে। প্রান্তিকের দেয়া সন্তানটিকে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হবে। এ কথা সবাই তাকে প্রান্তিক চলে যাওয়ার পরপরই পরিষ্কার জানিয়ে দিয়েছে। প্রান্তিকের বাবা মা ও বড় ভাই বলে দিয়েছেন বনশ্রী এ বাড়িতে আমৃত্যু থাকতে পারবে। তবে অন্য কাউকে ভালোবাসলে, নতুন কারোর সাথে ঘর বাঁধার ইচ্ছে হলে, কাউকে বিয়ে করলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। একেবারে পরিষ্কার, কোনো লুকোচুরি নেই। এরা সত্যি সৎ মানুষ। যা বোঝাতে চান তা স্পষ্ট উচ্চারণ করে বলে দেন। শহরের কোনো বাড়িই আসলে বাড়ি নয়, ফ্ল্যাট।
এক সময়কার দোতলা আবাস ভেঙে ছতলা করা হয়েছে, যেখানে এখন 10 পরিবার বসবাস করে। দোতলা বাড়িটি অবশ্য বনশ্রী দেখেনি। প্রান্তিক যখন এ বাড়িতে তাকে টেনে এনেছিল, তখন তা ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে। ফ্ল্যাট হলেও মগ্নতায় তার এটিকে বাড়িই মনে হয়েছে। তার কোনো ক্লান্তি ছিল না। ফ্ল্যাটে ক্লান্তি থাকে, বাড়িতে থাকে না। আবারও মায়ের কথা মনে হয়। মায়ের মনে স্বামী হারানোর ক্লান্তি ছিল, কিন্তু তার মানুষে প্রান্তিকের অনুপস্থিতির ক্লান্তি আসেনি। প্রান্তিকের চলে যাওয়ার পর যখন ওর বাবা মা, বড় ভাই সতর্ক করে দিয়েছিলেন, তখনও বনশ্রীর ক্লান্তি আসেনি। তারা তো তাকে ভালোবেসে এ বাড়িতে তাকে থাকতে দিয়েছেন, শুধু নতুন কোনো ভালোবাসার বিরুদ্ধে শর্ত জুড়ে দিয়েছেন। এর এমন কি? সে ভালোবাসে প্রান্তিককে, তার স্বামীকে। স্বামীর স্মৃতি নিয়ে যদি তার নিজের মা জীবন পার করতে পারেন, বনশ্রীও পারবে। পেরেওছে সে। স্বামীর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সে পূর্ণ মনোযোগে ভেবেছে, ভেবে হেসেছে, কেঁদেছে। কখনো কোনো কিছুর অভাব বোধ করেনি। প্রান্তিকের অবর্তমানে সে তার পরিবারের সাথে আরও বেশি বেশি মিশে গেছে। সংসারের খরচপাতির চিন্তে নেই। এরাই তাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভালোই চালাচ্ছেন। এতে তাদের কমতি নেই। তাকে বৌমা বলে এখনও অমরত্ব দিয়ে যাচ্ছেন। কারণ একটাই, তাদের সিদ্ধান্ত সে মেনে নিয়েছে, নিজে থেকেই মেনেছে। প্রান্তিক ছাড়া সে আর কিছু ভাবতেও চায়নি। তাকে সুখী করার জন্য প্রান্তিকের আমরণ আপ্রাণ চেষ্টা ছিল। বনশ্রীকে সে সব দিতে চেয়েছে। এমন স্মৃতি নিয়ে তো বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দেয়া যেত। প্রান্তিককে ছাড়া অন্য কিছু চিন্তা না করাই ছিল অনেক সুখের, বাস্তবসম্মত। প্রান্তিক তাকে নিজের মতো করে বাঁচতেও দিয়েছে, ঘরের বাইরে কাজ করতে দিয়েছে, তার একটি পরিচয় তৈরি করতে দিয়েছে। শুধু প্রান্তিকের বউ হয়ে বেঁচে থাকার বাইরেও থাকতে দিয়েছে। বনশ্রী তাই ছিল। আপিস সংক্রান্ত পরিচয় তার থাকা সত্ত্বেও সে প্রান্তিকের বউই ছিল। প্রান্তিকের বউ বলেই সবাই তাকে ডেকে এসেছে। তা সে নিজেও চেয়েছে। তার মা যেমন যোদ্ধার বউ হিসেবে সারা জীবন কদর পেয়েছেন, এদিকে চন্দন তার হাত বাড়িয়েছে বনশ্রীর বিধবা বউরূপ ঘোচাতে, তাকে নতুন বউয়ের পরিচয়ে সাজাতে। এই নতুন পরিচয়ের হাতছানি তাকে নাড়া দিয়েছে, আগ্রহের জন্ম দিয়েছে। আকাশের দিকে তাকালে মনে হয় সূর্যের রং যেন কেমন বদলে গেছে, কেমন যেন চন্দ্রনাভ। ঝুল বারান্দায় বসলে বাতাস এখন অন্যরকম মনে হয়। চন্দ্রালোকে পদ্মপাতা আরও গাঢ় সবুজ। সবকিছুতে একটি নতুন দ্যুতির আখ্যান সে খুঁজে পাচ্ছে। এমন অবস্থার সূচনা কি করে হলো একেবারেই বোঝেনি, অজান্তেই হয়েছে। আবারও ঘর বাঁধার স্বপ্ন কোথা থেকে এলো সে জানে না। রুমকি বারান্দায় আসে, সন্তর্পণে, টের পায় না সে। মা, কি করো? খিদে পেয়েছে। মেয়ের গলার শব্দে এক ধরনের সম্বিত ফিরে পায় সে, মর্তের অনুভব। একেবারে যেন প্রান্তিকের চেহারা পেয়েছে মেয়েটি। তার মেয়ে বলে মনেই হয় না। রুমকির উপস্থিতি সবকিছু এলোমেলো করে দেয়। চন্দনকে নিয়ে ভাবতে ভাবতে সে এতই ইকারুসের মতো মোমের পাখায় ভর করে সূর্যের পানে ছুটেছিল যে মেয়ের কথা ভুলেই গিয়েছিল। নতুন ঘরে মেয়েটির কি হবে? কে দেখবে তাকে? কার মেয়ে হয়ে সে বড় হবে? বনশ্রী এ বাড়ি ছেড়ে গেলে মেয়েটিও আশ্রয়হীন হয়ে পড়বে। নতুন কাউকে ভালোবাসলে প্রান্তিকের ঠিকানায় বসবাস করার কথা আর ভাবা চলবে না। নতুন করে স্বপ্ন দেখলে তার মেয়ে ঠিকানাহীন হয়ে পড়বে। দ্বিধান্বিত সত্তায় ঝুল বারান্দার নিচের জলের রং আবারও বদলে যায়। পদ্মপাতা ও ফুলগুলো শিরীষ কাগজ দিয়ে ঘষা গুমট চন্দ্রালোকে ঝাপসা হয়ে মিলিয়ে যায়।